আমরা আজ যেটা পড়ব সেটা হলো লিও টলস্টয়ের লেখা থ্রি কোয়েশ্চেন্স। এই গল্পটা ক্লাস 12-এর 4th সেমিস্টারের সব থেকে ইজি একটা গল্প এইটা, থ্রি কোয়েশ্চেন্স। গল্পটার ভেতরে কিচ্ছু নেই, খুব ইজি একটা গল্প। চলো আগে গল্পটা সম্পর্কে কিছু জানা যাক। গল্পটাতে তিনটে মাত্র ক্যারেক্টার আছে, মাত্র তিনখানা ক্যারেক্টার। ফার্স্ট ক্যারেক্টার হলো জার। জার বলতে বোঝায় রাশিয়ান রুলার, মানে রাশিয়ার যে শাসক তাদেরকে আগেকার যুগে জার বলা হতো। যেমন আমাদের ইন্ডিয়াতে রাজা বলা হতো, কিং বলা হতো, আহ রাশিয়াতে তেমনই জার বলা হতো, মিশরেতে যেমন ফেরাও বলা হতো, এরকমই রাশিয়ার শাসককে বলা হতো জার। সেকেন্ড ক্যারেক্টার যে আছে সে হলো হারমিট। হারমিট কথার অর্থ হলো সন্ন্যাসী, বুদ্ধিমান সন্ন্যাসীকে বলা হয় হারমিট, ঠিক আছে। আর যে থার্ড ক্যারেক্টার সে হলো এই যে জারের এনিমি। আমরা যে এই গল্পেতে বিয়ার্ড ম্যান বলে কোনো নাম নেই এখানে, ক্যারেক্টার গুলোতে কোনো আলাদাভাবে নাম নেই, শুধু ক্যারেক্টারের নামই আছে এই তিনটেই, ওই জার, হারমিট আর জারের যে এনিমি যে বিয়ার্ড ম্যান বলে আমরা উল্লেখ পেয়েছি এই গল্পেতে, সেটা। এই গল্পটা যে মেন সোর্স, এই গল্পটার যেই বই থেকে নেওয়া হয়েছে সেটা হলো হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড টেলস। হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড টেলস, এটা হলো মেন সোর্স। এই গল্পটার যে মেন সোর্স, মানে যেটা মূল কাব্যগ্রন্থ যেটাকে বলা হয় সেটা হলো এই দ্য ম্যান লিভ বাই অ্যান্ড টেলস। আর এই গল্পটা কবে পাবলিশ হয়? এই যে 1885, 1885-এ এই গল্পটা পাবলিশ করা হয়েছিল, মানে 1885 সালে। লিও তলস্তয় কে ছিল? লিও তলস্তয় ছিল একজন রাশিয়ান রাইটার। ঠিক আছে, ক্লিয়ার? আর কিছু এইটাতে বলার নেই। আর গল্পটা মেনলি যেইটার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, জারের মনেতে তিনটে প্রশ্ন এসেছিল, তিনটে প্রশ্নের ভিত্তিতেই এই গল্পটার নামও হয়েছে এই থ্রি কোয়েশ্চেন্স। সেই তিনটে প্রশ্নটা দেখা যাক কি আছে। ইট ওয়ান্স অকওয়ার্ড টু আ সার্টেন জার। একদা এক রাজার মনে কিছু প্রশ্নের জন্য খুব সংকোচের সৃষ্টি হয়, বিচলিত হয়ে ওঠেন। তা আমি জারটাকে এখানে রাজাই বলছি, যেহেতু রাজা শব্দটা আমরা শুনে শুনে বড় হয়েছি, তাই রাজাটা শুনতে বা বুঝতে আমাদের সুবিধা হবে। কিন্তু কেউ লেখার সময় বা পরীক্ষার সময় কিং লিখবি না, সব সময় জারই লেখা হবে। যদি কিং লেখো তাহলে এক্সামিনার কেটে দেবে, কারণ আমাদের এই থ্রি কোয়েশ্চেন গল্পটা একটা রাশিয়ান স্টোরি, তাই এখানে জারই লিখতে হবে। যাই হোক, আমি রাজা বলেই বলছি। তা একদা এক রাজার মনে সংকোচের সৃষ্টি হয়। আমি যে তিনটে প্রশ্নের ব্যাপারে বলেছিলাম সেই প্রশ্নটা এবারে আসবে। If he also knew the right time to begin everything, এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন, যে যদি সে জানতো যে প্রতিটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা। If he knew who were the right people to listen to, যদি সে জানতো যে কার কথা বা কোন মানুষের কথাটা শোনাটা সব থেকে প্রয়োজন বা সব থেকে ভালো, and
whom to avoid এবং কাকে অ্যাভয়েড করা ভালো। And above all, if he also knew what was the most important thing to do, যদি সে জানতো তার কাছে করার মতো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, he would never fail in anything he might undertake, সে যেই কাজই করতে যাক না কেন তার কাজ কোনোদিনও বিফল হতো না বা সে কোনোদিনও পরাজিত হতো না। তাহলে কি দাঁড়ালো? তিনটে প্রশ্ন এখানে বলা হয়েছে। কি কি প্রশ্ন? একটা হলো যে সে যদি জানতো প্রতিটা কাজ শুরু করার সঠিক সময় কি, সে যদি জানতো যে if he always knew the right time to begin everything, সে যদি জানতো তার প্রতিটা কাজ শুরু করার সঠিক টাইম কোনটা, এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হলো if he also knew who were the right people to listen to, যে কোন মানুষটার কথা শোনা উচিত, অ্যান্ড whom to avoid এবং কাকে অ্যাভয়েড করে দেওয়া উচিত। এটা হলো থার্ড কোয়েশ্চেন, এই সেকেন্ড কোয়েশ্চেন। আর থার্ড কোয়েশ্চেন হলো ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে কোন কাজটা আমার কাছে সব থেকে প্রয়োজনীয়, তাহলে সে তার কোনো কাজেই সে বিফল হতো না। তিনটে প্রশ্ন আমরা পেয়ে গেলাম। and this thought having awkward to him, এবং এই ভাবনাটাই তাকে বিচলিত করতে থাকলো। he had it proclaimed thought out his kingdom that he would give a great reward to anyone who would teach him, এবং সে সাথে সাথেই তার রাজত্বে বা তার রাজ্যে এটা ঘোষণা করে দিল যে যে তাকে এই কথাগুলো বা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে সে একটা আকর্ষণীয় পুরস্কার দেবে। তাহলে এই লাইনটা আবার বলা যাক। হি হ্যাড ইট প্রোক্লেমড থট আউট, সে ঘোষণা করে দিল হিজ কিংডম, তার রাজত্বে বা তার রাজ্যে, ড্যাট যে হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, সে তাকে মানে একটি আকর্ষণীয় পুরস্কার দেবে টু এনিওয়ান, যে কাউকে, হু উড টিচ হিম, যে তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। প্রশ্ন তিনটে কি ছিল এখানে আবার ভালো করে বলা আছে। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের শুরু করার সঠিক টাইম কোনটা। হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, প্রয়োজনীয় মানুষ। হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে তার কাছে করার মতো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। অ্যান্ড লার্নড ম্যান কেম টু দ্য জার, এবং প্রচুর জ্ঞানীগুণী ব্যক্তিরা জারের কাছে এলো। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, তারা সবাই ভিন্ন ভিন্ন ধরনের উত্তর জারকে দিতে থাকলো। এবারে যেটা আসবে এটা হলো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারের যে বিতর্কগুলো হয়েছিল সেটা এখান থেকে শুরু হচ্ছে বলা। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেনের উত্তরে, প্রথম প্রশ্নের উত্তরে বলা হলো some said that to know the right time for every action, কিছুজন বলল প্রতিটা কাজ শুরু করার সঠিক টাইম নির্ধারণ করতে
one must draw up in advance. কাউকে আগে থেকেই সবকিছু নির্ধারণ করে বা তৈরি করে রাখতে হবে। এ টেবিল ফর ডেজ, মান্থ অ্যান্ড ইয়ার্স, বছরের, মাসের এবং দিনের প্রতিটা সময়ের প্রতিটা কাজের একটা টেবিল বানিয়ে রাখতে হবে, যেরকম একটা রুটিন টাইপের জিনিস বানিয়ে রাখতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেটাকে রাজাকে কঠোরভাবে পালন করতে হবে। অনলি দাস said they could everything be done it at its proper time. তারা বলল একমাত্র এই মাধ্যমেই, এই কাজটা করার মাধ্যমেই প্রতিটা কাজ শুরু করার সঠিক টাইম নির্ধারণ করা সম্ভব হবে। Other declared that it was impossible to decide beforehand the right time for every action. আবার অন্যরা বলল যে প্রতিটা কাজ করার জন্য সঠিক টাইম নির্ধারণ করা, আগে থেকে সঠিক টাইম নির্ধারণ করা ইম্পসিবল, মানে অসম্ভব ব্যাপার। বাট that no letting oneself be observed in ideal pastimes, যদিও কোনো ব্যক্তি কোনো ভুল না করে তার আগেকার সমস্ত সময় মনে রাখে, one should always attend to all that was going on, যে সে কি করছে সে যদি তার দিকে সম্পূর্ণভাবে মনোযোগী হয়, and then to what was most needful, তাহলেই একমাত্র সে এই কাজ করার সঠিক সময়গুলো নির্ধারণ করতে পারবে। Again said what however attention the Tsar might be to what was going on, আবার অন্যরা বলল যদিও রাজা তার প্রতিটা কাজে মনোযোগী হয়ে পড়ে, it was impossible for one man to decide correctly the right time for every action. আবার মানে কিছুজন বলল যার যদি তার প্রতিটা কাজে, প্রতিটা জিনিসে, প্রতিটা পদক্ষেপে মনোযোগী হয়ে পড়ে, তাও একটা মানুষের ক্ষেত্রে প্রতিটা কাজ শুরু করার সঠিক সময় নির্ধারণ করা একেবারেই অসম্ভব, কোনোভাবেই যার এইটা করতে পারবে না। but that he should have a council of wise men, কিন্তু সে একটা বুদ্ধিমান ব্যক্তিদের দল বা বুদ্ধিমান ব্যক্তিদের সভা নির্ধারণ করতে পারে বা তৈরি করতে পারে, who would help him to fix the proper time for everything, যারা জারকে বা রাজাকে সাহায্য করবে প্রতিটা কাজের সঠিক সময় নির্ধারণ করে দেওয়ার জন্য। বাট দেন এগেইন আদার্স সেড, কিন্তু আবার কয়েকজন বলল, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লিড ফর আ কাউন্সিল, কিন্তু এমন কিছু কাজ থাকে যেটার জন্য ওই কাউন্সিলের অপেক্ষা করলে হয় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড at once to decide whether to undertake them or not, তাকে রাজাকে সেই সময় নির্ধারণ করতে হয় যে সেই কাজটা সে করবে কি করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু যদি এটা নির্ধারণই করতে হয়, one must know beforehand what was going to happen, কাউকে আগে থেকেই জানতে হবে যে এরপরে কি হতে চলেছে, তাকে অন্তর্যামী হতে হবে। ইট ওয়াজ অনলি ম্যাজিসিয়ান, একমাত্র একটি জাদুকর, হু নো দ্যাট, যে এটা জানতে পারে, এবং অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু
নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এবং তারপরে সে রাজাকে বলতে পারবে যে প্রতিটা কাজ শুরু করার সঠিক সময় কি। ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিসিয়ানস, একমাত্র একটা ম্যাজিসিয়ানই পারে। এবার নেক্সট পেজে যাওয়া যাক। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন্স, দ্বিতীয় প্রশ্নের যে উত্তর দেওয়া নিয়েও বিভিন্ন রকম মতভেদ দেখা গেল। সাম সেড, কিছুজন বলল, দ্য পিউপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, কিছুজন ব্যক্তি বলল যে রাজার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার কাউন্সিলার্স, মানে তার সভাসদরা। আদার্স দ্য প্রিস্ট, অন্যরা বলল না, দ্য প্রিস্ট মানে পুরোহিতরা হলো রাজার সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদার দ্য ডক্টরস, অন্যরা বলল না, দ্য ডক্টরস মানে ডাক্তাররা বা রাজবৈদ্যরা হলো রাজার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। While some said the warriors were the most necessary, অন্যরা বলল না, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো রাজার যোদ্ধারা। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নে, as to what was the most important occupation, যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। সাম রিপ্লাইড, কিছুজন বলল, দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কিছুজন বলল যে পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো সায়েন্স মানে বিজ্ঞান। ঠিক আছে। Others said it was skill in warfare, কিছুজন বলল যে না, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যুদ্ধ কৌশল। অ্যান্ড আদার্স এগেন, এবং অন্যরা আবার বলল, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, যে রিলিজিয়াস ওয়ার্শিপ মানে হলো ধর্মীয় সাধনা, ধর্মীয় সাধনাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কি কি বলল, কেউ বলল যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমার কাছে সায়েন্স, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সায়েন্স। কেউ বলল যে স্কিল ইন ওয়ারফেয়ার মানে যুদ্ধ কৌশল। কেউ বলল যে না, এগুলো কিছুই না, রিলিজিয়াস ওয়ার্শিপ মানে হলো ধর্মীয় সাধনা, রিলিজিয়াস মানে হলো ধর্মীয় আর ওয়ার্শিপ মানে হলো সাধনা, যে সাধনা করাটাই হলো তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমরা এখানে তিনটে প্রশ্নের কি কি আলাদা আলাদা পাচ্ছি। যে ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে যে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে ফার্স্ট প্রশ্নের উত্তর। ফার্স্ট প্রশ্নের উত্তরে তাহলে কেউ বলেছিল যে একটা টেবিল ড্র করা হোক তাতে, আর সেটাকে রাজা স্ট্রিক্টলি পালন করবে, তাতে সব কাজ ঠিকঠাক করা যাবে। কেউ কেউ বলেছিল যে আগে থেকে ভালো করে নিজের কাজেতে মনোযোগী করতে হবে, মনোযোগ দিতে হবে, মনোযোগী হতে হবে, প্রতিটা কাজ মেপে মেপে করতে হবে, একমাত্র তাতেই রাজা পারবে নিজের কাজের সঠিক সময়কে নির্ধারণ করতে। কিন্তু আবার অনেকে বলেছিল যে না, এইভাবে হবে না, একটা কাউন্সিল বানাতে হবে, উইসম্যানের একটা কাউন্সিল বানাতে হবে, যে বুদ্ধিমান ব্যক্তির একটা কাউন্সিল বানাতে হবে, তারা রাজাকে এই কাজটাতে হেল্প করবে। অন্য আবার অনেকে বিরোধিতা করে এটা বলেছিল যে এমন কিছু কাজও থাকে যেগুলো কাউন্সিলের অর্ডারের জন্য ওয়েট করা যায় না, তৎক্ষণাৎ ডিসাইড করতে হয়, তাই এটা করা সম্ভব নয়। কিন্তু ম্যাজিশিয়ান একমাত্র পারে যে আগে থেকে সব জিনিস জেনে যায়, তাই সে একমাত্র পারবে সব কাজ মানে ঠিক করে করার রাইট টাইমটা
জেনে নিতে, আর সে পেরে যাবে। আর এটা ছিল হলো শুধু ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার। ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সারে এত বিতর্ক হয়েছিল। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারে কেউ কেউ বলেছিল যে তার কাউন্সিলর গুলোই, মানে তার সভাসদরা ছিল তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। কেউ বলেছিল না, পুরোহিতরা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। কেউ বলেছিল না, ডক্টরস মানে ডাক্তাররা সব থেকে গুরুত্বপূর্ণ। আবার কেউ বলেছিল যে যোদ্ধারা হলো তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। একইভাবে থার্ড কোয়েশ্চেনের অ্যান্সারও এরকম দেখা গেছে যে কেউ বলেছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এই সায়েন্স। কেউ বলেছিল যে না, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যুদ্ধ কৌশল। আর অনেকে আবার বলেছিল যে না, এইসব কিছুই না, ধর্মীয় উপাসনা, ধর্মীয় উপাসনাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। চলো তারপরে এগোনো যাক। অল দ্য অ্যান্সার্স বিগিন ডিফারেন্ট। সব উত্তরগুলোই ছিল ভিন্ন। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। কিন্তু জার মানে রাজা কোনোটার সাথেই, কারোর উত্তরের সাথেই সে এগ্রি করতে পারলো না, মানে সহমত হতে পারলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নোন। তাই সে কাউকে কোনো পুরস্কারও দিল না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স। কিন্তু তার মনে তার মানে প্রশ্নগুলোর সঠিক উত্তর জানার খুব চাহিদা হতে থাকলো। তার মনে খুব খুঁতখুত করতে থাকলো তার এই প্রশ্নগুলোকে নিয়ে। হি হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট। এই যে হারমিট এখানে পাওয়া গেল, যে বলেছিলাম যে আর একটা ক্যারেক্টার, যে সেকেন্ড ক্যারেক্টার এই হারমিট এখানে পাওয়া গেল। তাহলে হি হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট। সে ঠিক করলো সে একটা সন্ন্যাসীর সাথে দেখা করবে। ওয়াইডলি রিনোড ফর হিজ উইজডম, যে তার বুদ্ধিমত্তার সাহায্যে রাজার মনের এই প্রশ্নগুলোর সমাধান বার করতে পারবে। এ হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কোয়াইডেড। হারমিট একটা সন্ন্যাসী জঙ্গলে বাস করত এবং সে জঙ্গল ছেড়ে কোনোদিনও বেরিয়ে আসতো না। হি রিসিভড নান বাট কমন ফোক। এবং সে কারোর সাথে দেখাও করতো না, একমাত্র শুধু দেখা করতো কমন ফোক বলতে এখানে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে বা আঞ্চলিক মানুষকে বোঝানো হয়েছে। সাধারণ মানুষ বা আঞ্চলিক মানুষ ছাড়া সে কারোর সাথে দেখা করতো না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস। তাই রাজা একটা মানে সাধারণ পোশাক পরিধান করলো। এবং বিফোর রিচিং দ্য হারমিট সেল, হারমিটের কুঁড়ে ঘরের কাছে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে ঘোড়া থেকে নেমে গেল, অ্যান্ড এবং লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড। অনেক আগেই তার মানে হারমিটের সন্ন্যাসীর ঘরের আসার অনেক আগেই তার বডিগার্ড মানে দেহরক্ষীগুলোকে ছেড়ে আসলো। অ্যান্ড ওয়েন্ট অন অ্যালন, এবং সেখানে সে একাই গেল। কারণ যেহেতু হারমিট মানে সন্ন্যাসী, যেহেতু শুধু একমাত্র কমন মানুষকেই মানে কমন পিপলকেই প্রাধান্য দিত, তাদের সাথেই দেখা করতো, তাই রাজা তো রাজবেশ পরে গেলে, সবার সাথে গেলে, বডিগার্ড নিয়ে গেলে তো সন্ন্যাসী তার সাথে দেখা করবে না, সন্ন্যাসী তার সাথে কথাও বলবে না। তাই সে কি করলো, সে সাধারণ পোশাক পরলো। তার মানে সন্ন্যাসীর বাড়িতে ঢোকার আগেই সে ঘোড়া থেকে নেমে গেল এবং তার বডিগার্ড গুলোকে, তার দেহরক্ষক গুলোকে ছেড়ে দিল এবং সে একাই সেখানে গেল।
when the Tsar approached যখন জার পৌঁছালো, the hermit was digging the ground in front of his hut. সন্ন্যাসী কি করছিল? সন্ন্যাসী তার কুঁড়ে ঘরের সামনের উঠানেতে মাটি কোপাচ্ছিল। ডিগিং মানে হলো কোপানো, মানে মাটি কোপানো। ডিগিং দ্য গ্রাউন্ড মানে মাটি কোপাচ্ছিল। কোথায়? ফ্রন্ট ফ্রন্ট অফ হিজ হার্ট, মানে তার কুঁড়ে ঘরের সামনে। সিইং দ্য জার, রাজাকে দেখে, হি গ্রেটেড হিম, সে তাকে স্বাগত জানালো। অ্যান্ড ওয়েন্ট টু ডিগিং, এবং আবার সে খুঁড়তে থাকলো। কারণ রাজাকে সে যখন দেখলো, সে জাস্ট একবার স্বাগত জানিয়েই সে আবার নিজের কাজে মন দিল, যে রাজা এসছে, তাকে একটা আলাদা রকমের আতিথেয়তা করবে, আলাদা রকমের ব্যবহার করবে, তার সাথে এমন কিছুই সে করলো না। তাকে এটাই বোঝালো যে সে একটা নর্মাল মানুষ। ওয়েলকাম জানালো এবং আবার নিজের কাজে মন দিল। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, সন্ন্যাসীটা ছিল খুব ফেইল মানে হলো জীর্ণ, জীর্ণ শীর্ণ মানে খুব রোগা টাইপের। অ্যান্ড উইক মানে খুব দুর্বল। তাহলে হারমিটটা কেমন ছিল? খুব জীর্ণ শীর্ণ ছিল এবং খুব দুর্বল ছিল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ পেট ইনটু দ্য গ্রাউন্ড, এবং প্রতিবার যখন তার কোদালটাকে মাটির ভেতরে কোপাচ্ছিল, মাটির ভেতরে গাড়ছিল, অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, এবং প্রতিবার খুব অল্প পরিমাণে মাটি সে সেখান দিয়ে তুলছিল। মানে এই স্টাক মানে হলো আঘাত করা বা খোঁড়া, কোপানো। আর এই স্পেড মানে হলো কোদাল। তাহলে each time he stuck his spade into the ground and turned a little earth, সে প্রতিবার তার হাতের বা তার কোদালটা দিয়ে মাটিতে কোপ মারছিল এবং খুব অল্প পরিমাণে মাটি সে তুলছিল। হি ব্রিথড হেভিলি, এবং সে খুব ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছিল, খুব ডিপ ভাবে নিঃশ্বাস ছাড়ছিল। মানে যেহেতু সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে খুব জীর্ণ শীর্ণ ছিল, তাই সে খুব কষ্ট করে এই কাজটা করছিল। তো আজকের জন্য এতটাই থাক। তো আমি যতটা পড়াচ্ছি, যেইভাবে পড়াচ্ছি, তোমরা সবাই এটাকে ফলো করো। বই নিয়ে বসো, সামনে বই থাকবে তোমাদের, আমার কথাটা শোনো, লাইন বাই লাইন ফলো করো। আমি প্রতিটা গল্প, প্রতিটা কবিতা এইরকম ভাবেই লাইন বাই লাইন বুঝিয়ে দেব। সঙ্গে প্রশ্ন কি কি আসতে পারে, কি কি ইম্পর্টেন্ট কিছু জিনিস, সেগুলোও বলে দেবো। তো আজকের জন্য এতটাই রইলো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে সেটাকে ফলো করে দিও।